প্রথম যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো সেদিনই তারা আমার জায়গায় আপুকে পছন্দ করে বসলো। বলার অপেক্ষা রাখে না। আপু দেখতে সত্যিই খুব সুন্দরী, লম্বা ফর্সা আর মুখের গঠন এমন যে শোক সরানো মুশকিল। আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর, তাই দেখে কেউ বুঝতে পারে না কে বড় আর কে ছোট। বরং অনেকেই ভুল করে ভাবে আমি যেন বড়। পাত্রপক্ষ জানতো না যে আপু বিবাহিত। তখনও তার সঙ্গে তাদের পরিচয় করানো হয়নি। তবে মুখের মিল এমন ছিল যে আমাদের 3 ভাই বোনকে দেখলে যে কেউ সহজেই বুঝে নিতে পারতো আমরা একই রক্তের সম্পর্ক। সোফায় পাত্রী হিসেবে বসে থাকা আমার দিকে তাদের নজর তেমন একটা ছিল না। নাস্তা এগিয়ে দেওয়া আমার আপুর দিকে তাদের দৃষ্টি ঘোরাফেরা করছিল। শেষমেশ ভদ্রতার ধার না ধরে পাত্রের মা সরাসরি আপুকে পছন্দ জানিয়ে বসলেন। বলেন তাদের আর্মিতে জব করা লম্বা চওড়া ছেলের জন্য অমনই একটা মেয়ে খুঁজছেন, ছেলের সাথে ভালো মানাবে। আমাকে ইঙ্গিত করে এও বলেন মেয়েটা সুন্দর আছে, খারাপ না, তবে হাইট একটু কম। আমার বাবুর পাশে একটু বেশি চোখে লাগবে। বাবার মুখ থমথমে হয়ে যায়। ভদ্র মহিলা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একাই গাল গল্প শুরু করলেন, তা আবার এক নাগারে। আমার বাবুর জন্য মেলা বিয়ের প্রস্তাব আসছে ভাই। কেউ মোটরসাইকেল দিতে চায়, কেউ আবার ঘর সাজিয়ে, অনেকে তো সরাসরি 5-6 লাখ টাকা পর্যন্ত অফার করেছে। কিন্তু আমি একটাও প্রস্তাবে রাজি হইনি। আমি এসব কিছুই চাই না। আমার একটাই চাওয়া, আমার বাবুর জন্য একটা সুন্দরী মেয়ে ঘরের বউ করা। সুন্দরী হলে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মরিয়ে আমরাই নিব। একমাত্র ছেলে আমার, বৌমাটা যেন সেরা হয়। লোকে তাকিয়ে দেখে বলে বাহ কি সুন্দর মানিয়েছে। এক গাল হেসে বললেন এখন তো সরকারি চাকরি সোনার হরিণ। আর আমার বাবুর মতো ছেলে তো লাখে একটা। কোনো বাজে অভ্যাস নেই ছেলের আমার। একটা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। বড়দের খুব মান্য করে, খুবই ভদ্র ছেলে আমার। নিজের ছেলে বলে ঢাকঢোল পিটাচ্ছি না। একটু খোঁজ নিলে জানতে পারবেন আপনার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে নতুন সম্পর্কে সূচনা করতে পারি। বাবুর মায়ের কথা শুনে কার কি প্রতিক্রিয়া হলো জানি না। তবে বাবুর মায়ের নিম্ন মন মানসিকতা দেখে সাথে সাথে কল্পনাতেই আমি লাল সালাম ঠুকলাম। মা পুই পুই করে বলেছিল চুপচাপ থাকি যেন, যা জিজ্ঞেস করবে তার উত্তর ছাড়া এক বর্ণও যেন উচ্চারণ না করি। অগত্যা মায়ের কথা রাখতে ঠোঁটে ঠোঁট চেপে রইলাম। সোফায় বসা সে বাবুর দিকও এক পোল চাইলাম। বাবু যে মাম্মাস বয়, তাতে আর সন্দেহ কি? একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের ঘোষণা দেওয়া যায়? বাবু নীরব থেকে মায়ের কথা সম্মতি দিয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড ঘেন্না হলো। ভদ্রমহিলাকে আমার বলতে ইচ্ছে করলো খালাম্মা, বাবুর জন্য বউ না খুঁজে একটা ফিডার আর একটা নাপি কিনে বাড়ি যান, তাতেই কাজ চলবে। মেরুদণ্ডহীন পুরুষ একটা বিয়ে নয়, ওর দরকার ডে কেয়ার। মনে মনে এসব ভেবে মাথা ঝাড়া দিলাম। হতভম্ব হয়ে বসার ঘরে সবার মুখের দিকে এক পল তাকালাম। মা যেন কিছু বলার জন্য উসখুস করছে। বাবা চোখের ইশারায় থামিয়ে দিল মাকে। বাবা মুখটা গম্ভীর করে গুরু গম্ভীর সুরে বলল আপনারা আগে নাস্তা করুন, এ নিয়ে পরে কথা হবে। তারপর আপুর দিকে তাকিয়ে দৃঢ় সুরে বলল মিশ্রি মা, মিষ্টিকে রুমে নিয়ে যাও। বাবু, বাবুর মা আর এক খালা এসেছেন। আমি উঠে যাওয়ার সময় সবার অলক্ষ্যে বাবুর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলাম। নাদান বাবুর দৃষ্টি আপুর দিকে তাকায়। আমার সাথে চোকাচুকি হলো তার, কারণ আমি আর আপু একসাথে চলে যাচ্ছি। বাবু একটু ভরকালো বোধ করি। বসার ঘর থেকে বেরিয়েই সব রাগ একসাথে উগরে দিতে থাকলাম। অভদ্র মহিলা একটা। মহিলার মন মানসিকতা কত নিম্ন দেখেছিস আপু? একজনকে দেখতে এসে আরেকজনকে চেয়ে বসে। আর কে কি যৌতুক দিতে চাইছিস সেই গীতও শোনাচ্ছে। আর কি বালের একটা চাকরি করে, ইন্টার পাস করে ঢুকছেও তো সৈনিকে। এমন ভাব যে ছেলে তার মেজর। আপু বলল মন মানসিকতা যদি উন্নত না হয় মেজর হলেই কি? আচ্ছা রাগ করিস না, এসব খোল। বাবা কি বলে শুনি আগে। আচমকা হু হু করে হেসে উঠলাম। আবার হাসি দেখে আপু ঘাবড়ে যায়। বুক উচকে শুধালো ওই পাগলের মতো হাসিস যে? এক হাতে মুখ চেপে হাসি সামনে বললাম বাবা কি বলে এটা শোনার সাথে সাথে হাসি পেল। বাবা কি এখন তার বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিবে নাকি? তা আবার মাম্মাস বয় ওই বাবুর সাথে এক মুরগির কয়বার গলা কাটে। হাসতে হাসতে আরও বললাম পাত্রপক্ষ এমন বলেছে, এই খবর দুলাভাইয়ের কানে পৌঁছালে বেচারা সুন্দরী বউ হারানোর খবরে স্ট্রোক করে না বসে। আমার কাঁধে থপ্পড় দিয়ে চোখ আড়ালো আপু, বলল ফাজিল একটা। আচ্ছা তুই থাক, আমি লুকিয়ে লুকিয়ে শুনে আসি বাবা কি বলে। আমিও যাব বলে এক লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। বসার ঘরের ওপাশে আড়াল থেকে দু বোন কান পেতে
শোনার চেষ্টা করি। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে। বাবা এবারে গলা খাকিয়ে দিয়ে বললেন, আপনারা এবার আসতে পারেন। মহিলার গলার স্বর এলো, আপনারা কবে যাচ্ছেন তাই বলেন ভাই সাহেব। একটা দিন দেন, বাড়িঘর দেখে আসবেন, তারপর দিনক্ষণ পাকা করবেন। বাড়িঘর দেখে অপছন্দ হবে না। বাবুর বাবা আজ 30 বছর সৌদি আরব থাকে, দোতলা দালান করেছি। বাবা বলল, দেখুন, সম্পর্ক মানে শুধু চেহারা বা গায়ের রং নয়। সম্পর্ক মানে দুটা পরিবারের মন মানসিকতা, সম্মান আর মূল্যবোধের মিল। আপনি আজ একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দ করে কথা বলেছেন, এটা শোভনীয় নয়। মেয়েরা পণ্য নয় যে বাজারে দেখে বেছে নেওয়া যাবে। এতে যে মেয়েটি দেখতে এসেছেন তার যেমন অপমান হয়, তেমনি আপনাদের মন মানসিকতাও ফুটে ওঠে। এক মুহূর্ত থেমে আপনি বললেন ছেলের কোনো খারাপ অভ্যাস নেই, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু ভালো মানুষ কেবল ধূমপান না করা বা ভদ্রভাবে বসে থাকা নয়। ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান দিতে জানে। আজ আপনাদের কথাবার্তায় সেই সম্মানটা আমি খুঁজে পাইনি। আর সবশেষে আমাদের বড় মেয়ে বিবাহিত, তার নিজের সংসার আছে। আর ছোট মেয়ে আমি এমন জায়গায় দিতে পারবো না যেখানে মানুষকে রূপ, উচ্চতা বা গায়ের রং দিয়ে বিচার করা যায়। দৃঢ়কণ্ঠে ভদ্র চিন্তা আরও বলল, দোতলা বাড়ি, অর্থকড়ি, সোনার গহনা দেখে আমি মেয়ে দিতে পারবো না। আমরা মেয়েকে বিয়ে দিয়েই চরিত্র, সম্মান আর ভদ্রতার বিচার করে। দুঃখিত, আসতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। অভদ্র মহিলা মুখটা একটু দেখার শখ জাগলো আমার। বাবা একদম ঠিক বলেছে, তবে আমার ইচ্ছে করছে একটু কড়া করে কিছু শুনিয়ে দিতে। কিন্তু বাবা তো বাবাই। এলাকা ছাড়া আশেপাশের 5 গ্রামের মানুষ বাবাকে একজন আদর্শ হেডমাস্টার বলে জানে। যেমন ভদ্র, তেমন নম্র, আবার বাবা। কয়েকদিন পর আপু স্নাতক 2য় বর্ষে, আর আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি ব্যস্ত। আপুর বিয়ে মোটো 3 মাস খানেক হবে। আপুর পরীক্ষা চলছিল বিধায় আপু প্রায় মাস খানেকের মতো হবে এখানে এসেছে। আপুর বিয়ের বেশি দিনই না হতে এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোড়জোড় কেন? সমস্যা হলো বাবা আপুর বিয়ের পরপরই স্ট্রোক করেছেন, যার ফলে এক সাইড অনেকটা অকচ হয়ে যায়। কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হলো, এখন আর তেমন হয় না। তবে দ্বিতীয়বার স্ট্রোক হলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই বাবা চান আমাকেও বিয়ে দিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহত নিতে। তবে বাবা কি সত্যিই দায়ভক্ত হতে চান, নাকি নিজের চোখে আমার সুখটা দেখতে চান? বিয়ে দিয়ে দায় শেষ করা যায় বোধহয়, কিন্তু মেয়ের প্রতি বাবার চিন্তা কি কখনো শেষ হয়? কখনো চিন্তা শেষ হয় না। আমার তো মনে হয় বরং চিন্তা বাড়ে। ভাইয়া এমপি ভক্ত, হাই স্কুলে চাকরি করে। ভাবিকে নিয়ে বাসায় থাকে সে। ভাবি 2 দিন হলো বাড়িতে এসেছে। আজকে দুলাভাই আসবে। দুলাভাই কাজী ফার্মে চাকরি করে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি সায়েন্সে মাস্টার করেছেন। কাজীতে হ্যান্ডসাম স্যালারি পায় সে। রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ ও ভরভুর করে আসছে। হরেক রকমের পদ রান্না হচ্ছে। জামাই আসছে বলে কথা। আমার মা জননী খুব ব্যস্ত। রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়ে খোলা চুলে হাতে খোপা করতে করতে উকি দিলাম। আমাকে দেখে মা আদেশ ফরমালেন, মিষ্টি টেবিলটা ঝকঝক করে মুছে রাখতো। আর দেখতো মিস্ত্রি কি করে, রুম গোছানো হয়নি ওর। এক পা করে ধীরে ধীরে ভিতরে গেলাম। ইলিশ মাছ ভাজির ঘ্রাণটা নাক টেনে নিয়ে বললাম, এত কিছু রান্না করছো, তোমার জামাই একসাথে খেতে পারবে তো? ভাইয়া তো আর এসেই চলে যাচ্ছে না মা। তাহলে কিছু পদ কালকে রাতেই পারতে। ফ্রাই প্যানে ইলিশ মাছ উল্টে দিতে দিতে বলল ভাবি, আমার জামাই তো আর একাই আসছে না, সাথে হবু জামাও আসছে। মুখটা ভোতা করে ভাবির কথা অনুবাদন করার চেষ্টা করলাম। আরেক চুলোয় রোস্টে মশলা দিতে দিতে বলল মা, দেখতে আসলে কি হবু জামাই হয় ঝিনুক? দেখতে কেবল আসছে, পছন্দ হওয়ার ব্যাপার আছে। আরে পছন্দ হবে মা, এত টেনশন কিসের? মা বোধ হয় এখানে আমার থাকা পছন্দ করলো না, একটু ঝাড়ি মেলে বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা, টেবিলটা মুছে শ্যাম্পু করে গোসল করে নে। টেবিল মুছতে গিয়ে ঘটল এক বিপত্তি। চীনামাটির একটা প্লেট ধাক্কা লেগে মেঝেতে পড়তে শব্দ তুলে 3 খান হলো। শব্দ রান্না করে যেতেই মা চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করলো, মিষ্টি, কি ভাঙলি রে? দ্রুত ভাঙা অংশ হাতে তুলে নিলাম। কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললাম, কই কিছু না তো। শব্দ হলো যে কিছু ভাঙার। আরে না, এখানে না, অন্য কোথাও। প্রেসার কুকার সিটি দিচ্ছিল, তাই শব্দটাও অতটাও জোরালো হয় না। এদিকে মিথ্যে বলে বুক ভরে শ্বাস টেনে নিলাম। তখনই কাঁধে কারোর হাতের স্পর্শে চমকে উঠলাম। আপু ঠোঁটে হাসি টেনে ফিসফিসিয়ে বলল, যা, দ্রুত ভাঙা অংশ ফেলে দিয়ে আয়। মা দেখলে বকবে,
এই প্লেটগুলো মায়ের খুব শখের, শোকেসে সাজিয়ে রাখে। আমাদের পর্যন্ত খেতে দেয় না। আজ মেহমান আসছে বলেই বের করেছে। আমি ভীত সুরে শুধালাম। মা পরে খোঁজ করলেন, এতগুলোর মধ্যেও টের পাবে না, আর পরে কিছু বলা যাবে। এখন এমনিতেই কাজ করছে মা, মেজাজ হাই আছে, তবে বের করে রেখেছে। স্বাদের প্লেটের এই দশা দেখলে এক চট বকবে নিশ্চয়। আপুকে আলিঙ্গন করে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট আপু ইন দ্য ওয়ার্ল্ড। চুমু খাওয়ায় আপুর রাগী দৃষ্টি ছুড়ল। আমি তোয়াক্কা না করে ছাদে গিয়ে যে পাশটাই গাছপালা একটু জঙ্গলের মতো ঝোপঝাড় হয়ে আছে ওখানে ফেলে হাত দুটো ঝেড়ে নিলাম। ঘড়ির কাঁটা বিকাল 4:15 কাছে। দুলাভাই দুপুরে এসেছেন। শুনলাম ওনার এক বন্ধু আসছে, বিকালে একসাথে জব করবে। আপুর মারফত শুনেছি সেই ভদ্রলোক নাকি বলেছেন বন্ধুর শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে, বিশেষ কোনো আয়োজন না করতে। এটা যে মেয়ে দেখতে যাচ্ছে এমন যেন বোঝা না যায়। যাবেন এক কাপ চা খেয়ে এক ঝলক মেয়েকে দেখবেন, বিশেষ কোনো আয়োজনে ঝামেলা করার দরকার নেই। তবে বাঙালি পরিবার কি আর তাই বোঝে? হাজারটা আয়োজন করে বসে, অবশেষে পজিটিভ কিছু না হলে মন খারাপ করে। মনে হয় মেয়ের যেন আর বিয়ে হবে না। এটা আমার আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। মা ডেকে বলল আপুকে একটু ডাকতে। আপু বোধহয় রোমে আছে। অন্যার কোণা উড়িয়ে আপুর দরজার সামনে গিয়ে হাঁক ছেড়ে ডাকলাম। দরজা আটকানো। আপু, মা ডাকছে, একটু শুনে আসো তো, কি যেন খুঁজে পাচ্ছে না বলল। বলে আমি বসার ঘরের দিকে যাই। মা রান্নাঘরে গুটুর গুটুর করছে আর কি যেন পেঁচাল ধরছে, কানে আসলো। খুঁজলে পরে একটা জিনিস হাতের কাছে পাই না, কই রাখে ওরা সব। আমি উঠে রুমে যাচ্ছিলাম, এর মধ্যে আপু রুম থেকে বেরোতেই আমার সামনাসামনি পড়ে। হঠাৎ আমার নজর আপুর দিকে আটকায়। আপু থামিয়ে দিয়ে বললাম ঝট করে, এ আপু, দাঁড়া দাঁড়া। আপু বিরক্ত মুখে দাঁড়ালো। আমি কুরক্রুসকে আপুর কামিজের দিকে ইশারা করে দেখিয়ে বললাম, জামাটা উল্টো করে পরেছিস যে। আপু ভরকে যায়, দ্রুত আমতা আমতা করে বলে উঠল, ওহো, খেয়াল করিনি, উল্টো করে পড়েছিলাম, দেখছি। দুপুরে খাওয়ার সময় তো ঠিকই দেখেছিলাম মনে হয়। আপু মিশে মিশে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তুই বললেই হলো নাকি, সব সময় খেয়াল করেছিস নাকি? আগে উল্টো ছিল, তখন কেউ খেয়াল করেনি? বলতে বলতে আপু উল্টো ঘুরে টানা কদমে কদমে রুমে চলে গেল। ভাবি এদিকে আসতে গিয়ে সবটা শুনলো বোধহয়, তাই তো হাসতে হাসতে বলল, তোমার বিয়ের পরে আমরা এভাবে ডিস্টার্ব করব? জামাই নিয়ে রুমে শুয়ে আছে, সেটা দেখেও তুমি হাঁক ছেড়ে ডাকছো। আবার বেচারি তাড়াহুড়োয় একটা ভুল করেছে, সেটাও তোমার নজর এড়ায়নি। সবাই বুঝতেই লজ্জা পেলাম। দ্রুত রুমে চলে এলাম। অদৃশ্য হাতে দুই গালে দ্রুত চড় দিলাম। একটু পর মা শাড়ি এনে বিছানায় রাখতে রাখতে বলল, ব্লাউজ আর পেটিকোট পরে আয়, ঝিনুক আসছে শাড়ি পরিয়ে, সাজগোজ করিয়ে দিবে। আর শোন, উঁচু হিল পরবি, তোর ভাবির একটা উঁচু হিল আছে না, ওইটা পরবি। ভাবি আসছেই মা বলল, ঝিনুক শাড়িটা নামিয়ে দিয়ে পরাবে। হ্যাঁ। আমি বিরোধিতা করে উঠালাম, মা আমি উঁচু হিল পরতে পারবো না, আমি যতটুকু ওনারা সেটা জেনে দেখে পছন্দ করলে করবে, না করলে নাই। মা ধমকে উঠল, বেশি বুঝিস তুই, বাপের মতন এক কাঠি বেশি বুঝোস তোরা তিন ভাই বোন, এজন্য আমার হয়েছে যত জ্বালা।